ডানপন্থা এখন এত মানে মাথাচাড়া কেন দিচ্ছে সেটা একটা আপনার কাছে প্রশ্ন রইবে। তবে তার আগে ওইটা একটু শেষ করি যে আপনি বলছিলেন যে ইঙ্গিতপূর্ণ কথা, যে মির্জা আব্বাসের দিকে ইঙ্গিত করছেন, সেই সাদিক কায়েম থেকে শুরু করে ব্যারিস্টার ফুয়াদ থেকে শুরু করে মানে অনেকের মধ্যে কথায় কথাই এটা আসছে, ডানপন্থী যাদেরকে বলছেন তাদের কথা থেকে যেমন আসছে। হাদের নিজের সমর্থকরাও যখন মির্জা আব্বাস তাকে দেখতে গেলেন তখন তারাও মানে তাকে সরাসরি ভুয়া ভুয়া স্লোগান দিয়ে বলছেন গুলি আপনি করিয়েছেন বা আপনি করেছেন বা আপনি করিয়েছেন, এরকম স্লোগান একদম হাসপাতালেও দিচ্ছিলেন মানে তার সমর্থকরাই যারা তার সাথে ছিলেন। এটি আসলে কেন হচ্ছে? এটি খুবই সিম্পল। আপনি যদি দেখেন যে ঢাকা শহরে, আমি যদি ওই যে একটা শব্দ আছে না হ্যাডম, বিএনপির যদি হ্যাডমওয়ালা কোনো নেতা থেকে থাকে ঢাকা শহরে, সেটা কিন্তু মির্জা আব্বাস। সেটা আপনি স্বীকার করেন বা না করেন, মির্জা আব্বাস হচ্ছেন সেই ধরনের একজন নেতা যাকে ওই ডিবির যে কুখ্যাত হারুন, সে হারুনের মতো লোকও যখন মির্জা আব্বাস ডিবি অফিসে যেত, চেয়ার ছেড়ে উঠে বলতেন যে আব্বাস ভাই আপনি আমার চেয়ারে বসেন, হারুন তাকে চেয়ার ছেড়ে দিত। তো দ্যাটস দ্য কাইন্ড অফ পার্সোনা হি ক্যারিজ উইথ হিমসেলফ। এবং এটা আমি নিজে জানি বলে। হারুন ডিবির হারুন তো অনেককেই করতেন, গয়েশ্বরচন্দ্র রায়কেও তিনি খাওয়াতেন, তিনি নানান ভাবে আপ্যায়ন আদর করতেন, সেটা তো সবাইকেই কম বেশি করতেন, আবার অন্য কিছুও করতেন হয়তো। জি, কিন্তু আমি যেটা মানে বলতে চাচ্ছি আর কি, যে মির্জা আব্বাসের একটা আলাদা ক্যারিশমা রয়েছে, যে তিনি মানুষের একটা শ্রদ্ধার জায়গায় রয়েছেন। কিন্তু তিনি আজকে থেকে রাজনীতি করছেন না, তিনি বহু সময় ধরে রাজনীতি করে আসছেন। মুক্তিযুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। তো সবকিছু মিলে আসলে তিনি তো আসলে উড়ে এসে জুড়ে বসা কেউ নয়। কিন্তু এখন তার ওই যে যেটা আমি বলে আব্দুল নূর তুষারের কথাটাই বলতে হয়, যে আব্দুল নূর তুষার বলেছেন না যে হাঁটুর মতো বয়সী ছেলেরা যখন বেয়াদবি করে, তো এখন এই হাঁটুর বয়সী ছেলেরা মানে মির্জা আব্বাসের হাঁটুর বয়সী ছেলেপেলেরা এরা আজকে বেয়াদবি করছে। এখন আমাদের এই জুলাই আমাদের এই মানুষকে ওই অবাধ স্বাধীনতা দিয়েছে আর কি, যে জুলাইয়ের এই চেতনা আমাদেরকে এতটাই অবাধ স্বাধীনতা দিয়েছে যে এই বাচ্চা বয়সী ছেলেপেলেরা, হ্যাঁ তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ যে একটা ফ্যাসিস্টকে তারা তাড়াতে ভূমিকা রেখেছিল। কিন্তু তারপরে তারা যে বেপরোয়া হয়ে গিয়েছে এবং তারা যে মুরব্বীদের সম্মান করছে না, বা তারা যে এখন এই মির্জা আব্বাসের মতো একজন নেতাকে সম্মান করছে না, জাস্ট বিকজ তাদেরকে এট এনি কস্ট ক্ষমতায় যেতে হবে, ক্ষমতার মজা তাদেরকে পেয়ে বসেছে। এবং তারা জানে যে সুষ্ঠু ভোটে হয়তো মির্জা আব্বাসের কাছে তারা টিকতে পারবে না। তো সেজন্য এখন মির্জা আব্বাসকে চান্দা আব্বাস বলো, মির্জা আব্বাসকে এইটা বলো সেটা বলো, এই হামলার সাথে মির্জা আব্বাসের নামটা ট্যাগ করে দাও। তারপরে ওই যে বিদেশ থেকে তো কিছু ইউটিউবার রয়েছে, তাদেরকে দিয়ে ক্রমাগত মির্জা আব্বাসের বিরুদ্ধে ভিডিও বানাও, গালমন্দ করো, সালাউদ্দিন আহমেদকে রয়ের এজেন্ট বানায় দাও। তো এই ধরনের মানে অপরাজনীতি তো তারা করছে। কারণ এনসিপি বলেন বা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন বা ব্যারিস্টার ফুয়াদ বলেন বা জামাতি ইসলামের যাদের কথা বলেন, এই চক্রগুলির কিন্তু নির্বাচনে এরা জানে যে এদের কোনো অনেকের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। এদের এখন একমাত্র মানে উপায় হচ্ছে চরিত্র হনন করা, বা ওই বিদেশ থেকে কিছু ইউটিউবার রয়েছে তাদেরকে দিয়ে কন্টেন্ট বানানো তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে। এটা করে যদি তারা কিছু করতে পারে, ওই আশায় তারা আছে আর কি। এই চরিত্র হনন প্রসঙ্গে আরো আসবো। ইদানিং আসলে চরিত্র হনন একটা একটা স্টাইল হয়ে গেছে হয়তো। আমি একটা প্রশ্ন ভাবছিলাম যে করবো, সেটা অবশ্য এখন মাথা থেকে চলে গেল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রসঙ্গেও বলছেন। ও আচ্ছা, যে প্রশ্নটি করতে যাচ্ছেন শেষ করে তারপর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমি যেটা জিজ্ঞেস করলাম অতি ডানপন্থার বিস্তারটা জুলাইয়ের পরে কেন এত মাথাচাড়া দিতে দেখা যাচ্ছে? এটার কারণ হচ্ছে যে আপনি শেখ হাসিনার সময় দেখেন, শেখ হাসিনার সময় যেটা হয়েছিল যে ডানপন্থার তো মানে দূরের কথা, শেখ হাসিনা তার যে একটা অতি বামপন্থা বা অতি যে মুক্তিযুদ্ধের চেতনার যে বড়ি আমাদেরকে খাইয়েছিলেন, তো আমাদের একটা প্রজন্ম তারা কিন্তু ওই মনে করেছে যে মুক্তিযুদ্ধ মানেই হচ্ছে শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ মানেই হচ্ছে বঙ্গবন্ধু। এখানে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান ছিল, বা আমাদের যে মুক্তিযুদ্ধে যে জেনারেল ওসমানীর অবদান ছিল, বা অন্য যাদের অবদান ছিল, আব্দুল হামিদ খান ভাসানীর অবদান ছিল, সবকিছু শেষ করে দিয়ে এক বঙ্গবন্ধুরই অবদান এই তারা এস্টাবলিশ করতে চেয়েছিল। তো একটা প্রজন্ম তারা ক্ষুব্ধ, তো তারা এখন চেয়েছে এটার বিপরীত কিছু রাজনীতি মনে হয় আমাদের জন্য ভালো। কিন্তু এই যে অতি বিপ্লবী, এটাও কিন্তু আবার খারাপ। আমাদের সবসময় মনে রাখতে হবে যে একটা সেন্ট্রিস্ট বা মধ্যম পন্থার বাংলাদেশ, ওই স্বপ্ন নিয়েই কিন্তু আমাদের বাপদাদারা তারা কিন্তু মুক্তিযুদ্ধ করেছিল। এবং তাদের লক্ষ্যই ছিল যেটা মধ্যম পন্থার বাংলাদেশ, যেখানে আমাদের সব ধর্ম সব বর্ণের সবাই আমরা মিলেমিশে একত্রে থাকবো। কিন্তু আসলে আমাদের অতি দুর্ভাগ্য, মানে কি ডান পন্থাটা আসলে কোনো পন্থা না, শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরোধিতা করতে যাওয়াটাই আসলে এটি। এবং এটা করতে গিয়ে তারা এই যে উগ্র ডানপন্থা যেটা করছে, ডানপন্থার পরিণতিতে আপনি দেখছেন যে আপনি এখন আমাদের এই টলারেন্স, যেটা আমাদের চিরায়ত বাংলাদেশের টলারেন্স ছিল, এখন একটা ওই বাউল একটা কমেন্ট করলো, আপনি এই বাউলকে ধরে মারবেন, এবং বলা হচ্ছে যে বাউল কেন এই ধরনের কমেন্ট করলো, এখন ওকে মেরে ফেলো, ওকে জামিন দিও না, ওর অনুসারীদের মারো। তো এই ধরনের বাংলাদেশ তো আমরা দেখিনি। এখন আপনি এই ধরনের বাংলাদেশ দেখতে পাচ্ছেন যেখানে বাউল সম্প্রদায়ের উপর আক্রমণ হচ্ছে, এবং আপনি এগুলি নিয়ে কিছু বললে আপনাকে বলবে তুমি তো নাস্তিক। আবার এদিকে দেখবেন যে ওই যে মুফতি ইব্রাহিমের মতো লোক, তিনি আবার বলছেন যে ৭১-এর প্রজন্ম আবার কিসের প্রজন্ম। তো এখন মনে করেন এই যে বাউলদের উপর আক্রমণ, এটাও যেন আমি যেভাবে আমি নিন্দা করি, একইভাবে কিন্তু এট দ্য সেম টাইম আমাকে নিন্দা করতে হবে ইব্রাহিমের মতো এই লোকের এই ধরনের উদ্ভট মন্তব্য,
যে 71-এর প্রজন্ম নাকি সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত প্রজন্ম। আমার কথা হচ্ছে স্বাধীন বাংলাদেশে বসে ইব্রাহিমের মতো ব্যক্তি এই ধরনের কথা বলার ঔদ্ধত্য কিভাবে পাচ্ছে? তো আমি তো এই জুলাই বিপ্লবটার তো আমিও একটা স্টেক হোল্ডার, তাই না? আমরাও তো আন্দোলন করে হাসিনাকে মানে পালাতে বাধ্য করেছি। কিন্তু এখন যদি কেউ বলে যে তোমাদের আন্দোলনের ফসল হচ্ছে ইব্রাহিমের মতো ব্যক্তি এখন এই ধরনের কথা বলার ঔদ্ধত্য দেখায় যে 71-এর প্রজন্ম সবচেয়ে নিকৃষ্ট প্রজন্ম, তখন কিন্তু আমার কাছে কিন্তু ব্যক্তিগতভাবে খারাপ লাগে যে হ্যাঁ ঠিকই তো বলতেছে। যে আমরা কি এই জুলাইয়ের আন্দোলনের এই চেয়েছিলাম যে ইব্রাহিমের মতো একটা ফটকা তথাকথিত একটা মুফতি সে এত বড় ঔদ্ধত্য দেখাবে যে 71-এর প্রজন্ম নিকৃষ্ট প্রজন্ম? এই কথা বলার সাহস সে কোত্থেকে পায়? এই বিজয়ের মাসে আমি বলছি যে এটা লজ্জার বিষয় আমাদের জন্য যে আমরা এই বাংলাদেশ চাই নাই। আমরা ওই বাংলাদেশ চেয়েছিলাম যে হাসিনার পতনের পরে যে আমরা সহনশীল হব, আমরা একটা মধ্যম পন্থার বাংলাদেশ চেয়েছিলাম যেখানে আমরা সব ধর্মের সব মতের সবার একটা সুন্দর একটা আমাদের অংশগ্রহণ থাকবে। কিন্তু দেখা যাচ্ছে যে উগ্রবাদী কিছু চেতনার মানুষগুলো তারা মনে করছে আমি যেটা বলছি আমার মতই সেরা, অন্যের মতকে আমার সহ্য করতে হবে না। তো এতে হচ্ছে কি আপনার মধ্যে ওই হাসিনা গিরি আমরা দেখতে পাচ্ছি, হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। এটা দুঃখজনক আসলে। জি, এই এই প্রসঙ্গে ওই চরিত্র হনন বিজয়ের মাসে তার বক্তব্য, ইব্রাহিম হুজুরের বক্তব্য, এই বিষয়গুলোর সাথে লেজ লাগিয়ে আরেকটু প্রশ্ন আমি করতে চাইবো। তবে যে বিষয়টি করতে গিয়ে আটকে গেলাম আর কি, আসিফ মাহমুদের বিষয়ে তিনি যে বলছেন যে টার্গেট কিলিং এর শিকার তিনিও হতে পারেন বা তারাও হতে পারেন, এরকম কি একটা পরিস্থিতি এখন বিরাজ করছে? হ্যাঁ আসলেই তো, মানে এখন এই যে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি দেখেন, এটাকে উন্নতি করার পেছনে সরকার কি কোনো ধরনের ভূমিকা রেখেছে? আপনি দেখেন কোন ন্যূনতম ভূমিকা রেখেছে? আপনার আইন শৃঙ্খলা উন্নতি করতে গেলে আপনাকে একটা এমন স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে রাখতে হবে যিনি প্রকৃতপক্ষেই আইন শৃঙ্খলা উন্নতি করার জন্য আন্তরিক। আপনি এই যে জাহাঙ্গীর সাহেবের মতো একজন লোককে স্বরাষ্ট্র উপদেষ্টা করে রেখেছেন, তার মতো অথর্ব অযোগ্য স্বরাষ্ট্র উপদেষ্টা এই দেশের ইতিহাসে কি এসেছে? মানে মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যদি আমি বলি, ইতিহাসে এসেছে? আমার মনে হয় না এসেছে। তিনি এখন ওই দেখতে যায় যে ওই বিরিয়ানির মধ্যে কতটুকু আলু আছে, তার কি এখন বিরিয়ানির মধ্যে কতটুকু আলু আছে এটা তাকে দেখতে হবে, নাকি আইন শৃঙ্খলার অবস্থা কোথায় আছে এটা তাকে দেখতে হবে? তো তার যে মানে কথাবার্তা, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা আসলে কোনো মানে ওই স্বরাষ্ট্র উপদেষ্টা সুলভ নয়। এটা মানে একদমই একটা অপদার্থ ব্যক্তির মতোই তার বডি ল্যাঙ্গুয়েজ বা কথাবার্তা বা আচরণ আমার কাছে লাগে, যে যিনি এই পদের কোনোভাবেই যোগ্য নন। তো এত রদবদল হলো, মানে শুরু থেকে উপদেষ্টা পরিষদ অনেক রদবদল হলো, আপনি যাকে মানে অপদার্থ ব্যক্তি তাকে কেন একদম ফিক্স করে রেখে দেওয়া হলো মনে হয়? মানে তার আগে তো এখানে ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত, তাকে সরিয়ে এই জাহাঙ্গীর আলমকে বসানো হলো কেন? তাকে সরানো? ব্রিগেডিয়ার সাখাওয়াতের একটা মন্তব্য, সেটাকে আপনি দেখেছেন যে কিভাবে মিসকোট করা হয়েছিল, এবং ওই মিসকোট করার পরেও তিনি ওটাকে আবার ব্যাখ্যাও দিয়েছেন। ব্যাখ্যা দেওয়ার পরেও তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তখন আমরা মনে করেছিলাম যে তাহলে এমনই একটা বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি যেখানে আপনি কোনো ধরনের আপনার ভুলের মানে স্লিপ অফ টাং হয়ে গেলেও আপনাকে ছাড় দেওয়া হবে না। আমরা ভেবেছিলাম যে এই ধরনের একটা ডাইরেক্ট অ্যাকশনে চলে যাবে এই সরকার। কিন্তু ওই ঘটনার পর থেকে আপনি দেখেন সরকারের বাকি উপদেষ্টা যারা রয়েছেন তারা যে কত শত ভুল করলেন এই গত 14-15 মাস ধরে, কই কাউকে কিন্তু কোনো কিছুর জন্য জবাবদিহিতার আওতায় আনা হয়নি। অর্থাৎ চলছে তো চলুক, কোনো মানে কারো কোনো কিছুর জন্য জবাবদিহিতা করতে হচ্ছে না। যদি করতেই হতো তাহলে সবার আগে তো ডক্টর ইউনূসের যে চাটগাইয়া ভাই, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত তার যে উপদেষ্টা খোদা বক্স, যার ইশারাতে এই পুরো স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলছে, অর্থাৎ যিনি এই স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়েও কার্যত অধিক ক্ষমতাবান, তিনি বলে রেখেছেন যে যত আন্দোলন হোক যত কিছু হোক আমার বন্ধু বাহারুল আলমকে আইজিপির পদ থেকে সরানো যাবে না, এবং তাই হচ্ছে। এবং আপনি জানেন যে ডক্টর ইউনূস কিন্তু তার চাটগাইয়া ভাই ব্রাদারদের কথার বাইরে তিনি যান না। তো তিনি দেখেছেন যে তার চাটগাইয়া ভাই খোদা বক্স তিনি বলছেন যে বাহারুলকে রাখতে হবে। তো সেজন্য নাসিরউদ্দিন পিন্টু, প্রয়াত বিএনপির নেতা, তার পরিবারের সদস্যরা তারা যে এত আন্দোলন করছে বাহারের অপসারণ চেয়ে, যে বিডিআর হত্যা মামলার তদন্ত রিপোর্টে এই বাহারের নাম এসেছে, আমরা আইজিপির অপসারণ চাই। আপনি দেখেছেন ঢাকার রাজপথে কত শত মিছিল হলো, সমাবেশ হলো। বিএনপির মতো একটা এত বড় রাজনৈতিক দল তারা এই ব্যর্থ আইজিপির মানে অপসারণ চাচ্ছে, কিন্তু কই এই সরকার কোনো ভ্রুক্ষেপ করছে? কিছুই করছে না। এরকম আন্দোলন তো আইন উপদেষ্টার বিরুদ্ধে হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে হয়েছে, আন্দোলন হয়েছে। তো মানে আন্দোলন হলেই যদি ভ্রুক্ষেপ করে তাহলে তো সরকারও টিকতে পারবে না, মানে তাহলে তো সবার বিরুদ্ধেই আন্দোলন শুরু হয়ে যাবে। না, কিন্তু আন্দোলনটা কেন হচ্ছে এটা তো আপনাকে দেখতে হবে। যে সরকারেরই একটা স্বাধীন তদন্ত কমিশন, সেই স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে এসেছে যে এই ব্যক্তি বিডিআর হত্যাকাণ্ডের সময় তিনি যে মানে তার যে অসহযোগিতা বা তার যে তদন্ত রিপোর্ট বা তার যে ভূমিকা, এই ভূমিকার ফলে নাসিরউদ্দিন পিন্টুর মতো ব্যক্তি তাকে হত্যা করা হয়েছে কারাগারে, এবং বলা হচ্ছে যে তার সম্পৃক্ততা রয়েছে। তদন্ত রিপোর্টে ডিটেইল আরো আছে। তারপরে ওই মানে এই তদন্ত অসহযোগিতাটাই তো তার বিরুদ্ধে মূল অভিযোগের একটা জায়গা। তো স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি সেই সময় তদন্ত কমিটির প্রধান ছিলেন,
তো তিনিও তো বিষয়ে মুখে কলুপ এটে বসে আছেন। তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন যে তখন কি ছিল, কেন তখন এই বিষয়গুলো উদ্ঘাটিত হলো না, তখন তো তার কাছ থেকেও কিছু আসে না, তার তো অপসারণের কোনো দাবি আসছে না। জি, সেটাই মানে অবশ্যই এখানে তো মানে আপনি যেটা বললেন জাহাঙ্গীর সাহেব, তারও তো এখানে অবশ্যই আপনি জানেন যে তিনি তো তদন্ত কমিশনের প্রধান ছিলেন এবং তিনি কোনোভাবে এটা দায় এড়াতে পারেন না। তো এই জন্য যখন তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া ছিল, তখনই আমি এই বিষয়টা নিয়ে কিন্তু আমি ফেসবুকে আমি লিখেছিলাম যে কি করে মানে এই জাহাঙ্গীর আলমকে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা করা হলো, এটা তো জুলাই সেন্টিমেন্টের সাথে সম্পূর্ণরূপে গাদ্দারি। তো আমি তখন থেকে এটা বলে আসছি। তো আসলে কি বলবো, যে আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আমরা যে 3জন ব্যক্তিকে বসিয়ে রেখেছি, এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, বা এই যে ডক্টর ইউনূসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত যিনি বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী, এবং পাশাপাশি পুলিশের যিনি আইজিপি রয়েছেন এই বাহরুল আলম, এই 3জন ব্যক্তি কিন্তু অত্যন্ত বিতর্কিত এবং কলঙ্কিত, তাহলে এবং তাদের কোনো যোগ্যতাই নেই। কে কাকে সরাবেন? স্বরাষ্ট্র উপদেষ্টা যদি মানে ইনাদের সরানোর জায়গায় থাকেন, তিনিও যদি আপনি এভাবে বলেন, তাহলে কে আসলে কাকে সরাবে? এখানে অবশ্যই ডক্টর ইউনূসের এখানে ভূমিকা রাখা উচিত ছিল, কারণ ডক্টর ইউনূস এই পুরো বিষয়গুলোকে কিন্তু দায়িত্ব দিয়ে রেখেছেন চট্টগ্রামের ভাই খোদা বক্স চৌধুরীকে। অর্থাৎ আমি আপনাকে যেটা বললাম একটু আগে, যে স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়েও কিন্তু অধিক পাওয়ারফুল হচ্ছেন খোদা বক্স চৌধুরী, এবং ডক্টর ইউনূস কিন্তু এই সবকিছুর দায়িত্বই খোদা বক্সকে দিয়ে রেখেছেন, এবং এই খোদা বক্সের ইচ্ছাতেই সবকিছু হচ্ছে। এবং ডক্টর ইউনূস মনে করেন যে তিনি তার চাটগাঁয়া ভাইদেরকে, উনি তার চট্টগ্রামের ভাইদেরকে অত্যন্ত অন্ধের মতো বিশ্বাস করেন, এবং ওইখানেই সবচেয়ে বড় সমস্যা। আচ্ছা, এটাই আপনার পর্যবেক্ষণ এখানে স্পষ্ট। আপনি আসিফ মাহমুদের একজন ভালো মানে বড় রকমের সমালোচক। আপনি মানে তার যখন পদত্যাগ করলেন, তারপরে আপনি বলছেন নির্বাচন নয়, দেশ থেকে পালানোই আসিফ মাহমুদের মূল টার্গেট। আপনি এখন বলছেন, পরে মিলিয়ে নেওয়ার কথা বলছেন। মানে কেন বলছেন? তিনি তো স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন বলে দিয়েছেন ঢাকা 10 থেকে, তিনি একরকম প্রচারণাও করছেন। তারপরে আপনার এই বক্তব্য কেন যে তিনি পালাবেন, নির্বাচন করবেন না, পালাবেন? কারণ হচ্ছে আমি তো অনুসন্ধানী সাংবাদিক, এবং আমাদের অনুসন্ধানের ক্ষেত্রে আমাদের অনেক কিছু খোঁজ খবর রাখতে হয়। তো আমি জানতাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে বিএনপির একটা নেগোসিয়েশন চলছিল, যে তিনি বিএনপির থেকে তিনি দাঁড়াবেন। তো পরবর্তীতে আপনি দেখলেন যে সেখানে কিন্তু ওই রবিউল আলম রবি তাকে বিএনপি ঢাকা 10 আসনে নমিনেশন দিয়েছে, এবং তখনই কার্যত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ওই বিএনপির পক্ষে বা ধানের শীষের পক্ষে দাঁড়িয়ে নির্বাচন করার যে স্বপ্ন, সেটা শেষ হয়ে যায়। এবং আসিফ মাহমুদ কিন্তু অত্যন্ত স্মার্ট এবং একটা ধূর্ত প্রকৃতির একজন মানুষ। তিনি খুব ভালো করেই জানেন যে তিনি তার যে মুরাদনগর কুমিল্লার ওই এলাকাতে তিনি দাঁড়িয়ে কিন্তু জিততে পারবেন না, কারণ এখানে যে কায়কোবাদের মতো একজন মানুষ রয়েছেন, তার বিরুদ্ধে দাঁড়িয়ে নির্বাচনে জয়ী যে তিনি হবেন না, সেটা তিনি জানেন বলেই কিন্তু তার নিজ এলাকা ছেড়ে ঢাকা 10 থেকে তিনি দাঁড়াতে চেয়েছিলেন বিএনপির পক্ষে। কিন্তু দেখলেন যে এখান থেকে বিএনপি থেকে তাকে সাড়া দেওয়া হলো না। আর আসিফ মাহমুদ খুব ভালো করেই জানে যে যদি তিনি এনসিপির ব্যানারে তিনি দাঁড়ান, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে। তো সেজন্য তিনি এখন ওই স্বতন্ত্র দাঁড়াবেন না কি দাঁড়াবেন, বা তিনি ভিপি নূরের দলের পক্ষ থেকে দাঁড়াবেন কিনা, এই ধরনের কথাবার্তা তার চলছে। কিন্তু আলটিমেটলি তার কিন্তু এক পা কিন্তু পড়ে রয়েছে দুবাইতে, কারণ দুবাইতে ইতিমধ্যেই তিনি, আমি যেটা আমার সূত্র থেকে জানতে পেরেছি, দুবাইয়ের তিনি ভিলা ক্রয় করেছেন, এবং শুধু তিনি একা নয়, তার যে পিও মাহফুজুল আলম ভুঁইয়া, তিনিও একাধিক প্রপার্টি সেখানে ক্রয় করেছেন। এবং আমি একটা কথা কনফিডেন্সের সাথে বলতে পারি যে আপনারা যদি মাহফুজুল আলম ভুঁইয়াকে রিমান্ডে নেন, উনি তরতর করে সব বলে দিবেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মানে দুর্নীতির আদ্যপান্ত যত কিছু রয়েছে। এবং সবচেয়ে দুঃখের বিষয় কি, যে আমি তো অডিও ফাঁস করেছিলাম যে গাজীপুরের একজন প্রশাসক নিয়োগের ক্ষেত্রে তারা কিভাবে 20 কোটি টাকার লেনদেন এই মাহফুজুল আলম ভুঁইয়ার মাধ্যমে করেছিল। আপনার কি মনে হয় না যে ওই টাকার ভাগ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে গিয়েছে? আর তাছাড়া তো আমি এবং জাওয়াদ নির্ঝর আমরা যৌথভাবে একদম সরাসরি এই মাহফুজুল আলম ভুঁইয়ারও একটা কল রেকর্ড আমরা ছেড়েছি, যেখানে তার ওই তিনি বলছিলেন যে 5 CR অর্থাৎ 5 কোটি টাকা চাচ্ছেন তিনি একটা কাজের জন্য, ওইটার এনওসি বের করে দেওয়ার জন্য। তো ওই অডিও তো আমরা ছেড়েছি। তো এরকম একাধিক অডিও আমি ফাঁস করেছি, এবং আমার কাছে এখন আরো একটা অডিও রয়েছে যে তিনি একটা বসুন্ধরা আবাসিক এলাকাতে তিনি একটা ফ্ল্যাট কিনবেন, এবং সেটার জন্য তিনি অ্যাডভান্স প্রায় পুরো টাকাই তিনি ওই যারা ডেভেলপার কোম্পানি তাদেরকে দিয়ে দিতে নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে যখন তিনি আজ করতে পারেন যে আমি এটা নিয়ে অনুসন্ধান করছি, তিনি পরে আর ওই ফ্ল্যাটটি ক্রয় করেননি। কিন্তু ওই ডেভেলপারের সাথে আমার একটা কনভারসেশন রয়েছে, যেটা আমি অচিরেই প্রকাশ করব। এগুলো হচ্ছে প্রমাণগুলো যেহেতু আপনার কাছে আছে, আপনি কেন এই বিষয়গুলো নিয়ে দুদকে বলেন না? কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলছেন যে তার এপিএস এর দুর্নীতির যে বিষয়টি উঠে আসলো গণমাধ্যম সহ সবখানে, তিনি বলছেন যে তিনি ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছিলেন দুদক যেন তাকে মানে সেই বিষয়ে অধিকতর তদন্ত করে। কোথাও তো কেউ তদন্ত করলো না। আপনাদের কাছে এত প্রমাণ কেন আপনারা মানে সরকারি কর্তৃপক্ষকে দিচ্ছেন না? আপনার কি মনে হয় না যে আমাদের প্রমাণগুলো সরকারের কর্তৃপক্ষগুলো দেখছে? আমরা যেগুলোই ছাড়ছি সবই তারা দেখছে, গোয়েন্দা সংস্থা সবাই দেখছে। ভাবে নিচ্ছে না। আপনারা যদি অভিযোগ হিসেবে দেন তাহলে নেবে। হ্যাঁ, অভিযোগ হিসেবে দিলে তারা নেবে না, আসলে তারা নেবে না, এটা হচ্ছে বড় কথা। এবং আমার বিশ্বাস তারা নেবে না, কারণ এখানে যেখানে ডক্টর ইউনূস নিজেই বলে দিয়েছেন যে এই ছাত্ররা আমার নিয়োগকর্তা, তো নিয়োগকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তিনি নিতে দেবেন না তো।
মানে পুলিশও নেবে না, দুদকও নেবে না, এই হচ্ছে এখন না, আমি বিশ্বাস করি না যে নেবে। এবং আপনি একটা ফেভারেবল এনভায়রনমেন্ট আসার আগ পর্যন্ত এদেরকে ধরতে পারবেন না। ফেভারেবল এনভায়রনমেন্ট বলতে আমি বলছি যে এই ডক্টর ইউনূসের সরকার যতদিন আছে তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না। পরিস্থিতি যদি পাল্টে যায় এবং তারা যদি দেশ থেকে পালাতে না পারে, অবশ্যই আমি বিশ্বাস করি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাকি জীবন কারাগারেই থাকতে হবে। আচ্ছা, সেটি আপনি বিশ্বাস করছেন, মানে সব সময় এটার আসলে পরিবর্তন হলো না। ফেভারেবল পরিস্থিতি যখন ক্ষমতায় থাকে তখন থাকবে, তারপরে ক্ষমতা চলে গেলে ফেভারেবল পরিস্থিতি শেষ। এখন যেমন আওয়ামী লীগকে ধরা হচ্ছে, এরপরে আসলে দেখা যাবে আসিফ মাহমুদকে ধরা হবে। মানে আপনার কথা বিষয়টা আসলে ওরকম না। বিষয়টা হচ্ছে আপনাকে দেখতে হবে যে আমি তো নাহিদ ইসলাম সম্পর্কে ভাবে বলছি না। নাহিদ ইসলাম তো তিনি তো তার যথেষ্ট, আমি মনে করি, সেলফ রেসপেক্ট আছে। সময় থাকতে তিনি চলে গিয়েছেন, তিনি ওই উপদেষ্টার পদটি আঁকড়ে ধরে থাকেননি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শেষ ঘন্টা পর্যন্ত পদ ধরে রেখেছেন, এবং তার যে ক্ষমতার লোভ বা মোহ বা তার যে কোনো কিছুকে পাত্তা না দেওয়ার যে প্রবণতা, এটা তো আমরা চোখের সামনে একের পর এক দেখেছি। চোখের সামনে তার অডাসিটি আমরা দেখেছি। তিনি ওয়েস্টিনে গিয়ে হাঁসের মাংস খান, তিনি মানে কোনো কিছুই তিনি কেয়ার করেন না। তার যে একটা মানে কেয়ারলেস অ্যাটিটিউড, এটা তো আমরা নাহিদ ইসলামের মধ্যে পাইনি। আমি তো জুলাইয়ের আরো যোদ্ধা তাদের মধ্যে মাহফুজ আলম সম্পর্কে আপনাদের কোনো অনুসন্ধান? তিনিও একই সাথে পদত্যাগ করলেন, তফসিল ঘোষণার পরপর তার পদত্যাগ পত্র কার্যকর হলো। মাহফুজুল আলম ভুঁইয়া আসলে তিনি একটু ওই যে মানে আধ্যাত্মিক লাইনের লোক তো, মানে কথা বলছি। হ্যাঁ, উপদেষ্টা মাহফুজ আলম তিনি তো মানে ওই আধ্যাত্মিক লাইনের লোক তো, তিনি মাঝে মাঝে বেশ কিছু আমি মনে করি যে ভালো স্ট্যাটাস ফেসবুকে পোস্ট করেছেন, এবং যেগুলো থেকে আসলে তার যে একটা রাজনৈতিক সচেতনতা বা তার যে একটা দেশপ্রেম, এগুলো ফুটে উঠেছে। তো ওই তার যে লেভেল অফ ম্যাচিউরিটি বা তার যে সেন্স, সেটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি, এবং সেটা ফার বেটার দেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তো সেদিক থেকে আমি তাকে অবশ্যই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার থেকে এগিয়ে রাখবো। আর মাহফুজুল আলমকে তো আমি ওরকম দেখি নাই যে সে তার নিজ এলাকার জন্য এত কোটি টাকা বরাদ্দ দিয়েছে, দিয়ে সংবাদের শিরোনাম হয়েছে, যেটা আসিফ মাহমুদের ক্ষেত্রে হয়েছে। অর্থাৎ আপনি যদি দুর্নীতির ক্ষেত্রে যদি বলেন, আসিফ মাহমুদ সবাই রেকর্ডকে ভেঙে গেছে। ওই ধরনের অভিযোগ আমি মাহফুজুল আলমের বিরুদ্ধে পাই নাই। জি, মানে এই উপদেষ্টা মাহফুজের সাথে আপনি বলছিলেন যে তুরস্ক থেকে আসবেন, কোন রকম ছোটন গ্যাং যে আপনি বলছিলেন, তার সাথে কোনো সম্পৃক্ততা কি আছে নাকি? মানে তুরস্কের বন্ধুটা এমনি মানে অন্যরকম, ঠিক সম্পৃক্ততাহীন? তুরস্কের থেকে মানে একজন এসেছে এবং সেখানে তার এপিএস গিয়ে রিসিভ করেছে তাকে এয়ারপোর্টে, এতটুকু আমি জেনেছি। এরপরে যদি আরো এই ব্যাপারে বিস্তারিত আমি জানি, ওটা আপনাদেরকে আমি জানাবো। তার মানে কিন্তু তুরস্কের সাথে তার লিংক রয়েছে, এটা আমি বলতে পারি। জি, আর একটা প্রসঙ্গে একটু যে আমরা একটু জানতে পারছি যে তারেক রহমান ফিরছেন 25শে ডিসেম্বর, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়ে দিয়েছেন সেটি আমাদের। এই প্রসঙ্গে মানে তারেক রহমানের সেই আলোচিত ফেসবুক পোস্ট, যেখানে তিনি বলছেন যে তিনি দেশে আসতে চান, কিন্তু তার দেশে আসার সিদ্ধান্তটা একক নিয়ন্ত্রণাধীন নয়, এবং যেটি স্পর্শকাতর বিষয় বটে। তো সেই নিয়ন্ত্রণটা যাদের হাতে বা যার হাতে, তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল কি পেয়েছেন বলে মনে হয়? মানে এই ব্যাপারে কি আপনাদের কাছে কোনো তথ্য আছে? আমি মনে করি যে এখানে এই যে 25 তারিখে তিনি যে আসবেন, এই ডিসিশনটা তিনি তার আবেগ থেকে নিয়েছেন, বিবেক থেকে নেননি। আবেগ থেকে নিয়েছেন এ কারণে যে তিনি এখন প্রচন্ড ভাবে চাপে আছেন। বিশেষ করে যে স্ট্যাটাসটির কথা আপনি বললেন, ওই ফেসবুক পোস্টের পরে তিনি প্রচন্ড সমালোচনার শিকার হচ্ছেন, এবং তিনি জানেন যে এই সমালোচনা থেকে বাঁচতে হলে তাকে অতি দ্রুত বাংলাদেশে আসতে হবে, এবং এটেনিকফ তাকে আসতে হবে, এবং সেক্ষেত্রে ঝুঁকি বা যাই থাকুক ওটা উপেক্ষা করেই তাকে আসতে হবে। এবং আমি মনে করি সেই ঝুঁকি মাথায় নিয়েই তিনি আসছেন। তাহলে যাদের নিয়ন্ত্রণাধীন বিষয়টা, মানে তার যে একক নিয়ন্ত্রণাধীন না, এককতার বাইরেও যারা আছেন, তাদের কাছ থেকে তিনি ক্লিয়ারেন্স পান নাই, তবুও তিনি আসছেন আবেগের কারণে, তাই আপনি মনে করেন? অ্যাবসলিউটলি তিনি কোনো ক্লিয়ারেন্স পান নাই, এবং আমার হিসাবে বলে যে তার এখন 25 তারিখে আসার মতো সিচুয়েশন নেই। কিন্তু তিনি দেখেছেন যে রাজনীতি ক্রমেই তার হাতের বাইরে চলে যাচ্ছে, তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এরকম কিছু বলে যে ক্লিয়ারেন্স আসলে কাদের কাছ থেকে পাওয়ার কথা ছিল, বা কারা আসলে ক্লিয়ারেন্স বলতে আমরা যেটা সবসময় শুনি ডিপ স্টেট, ডিপ স্টেট। এই ডিপ স্টেটের খেলা তো বাংলাদেশে আমরা সেই 11 থেকে দেখে আসছি। তো আপনার কি মনে হয় যে সেই খেলা হঠাৎ রাতারাতি বন্ধ হয়ে গেছে? ডিপ স্টেটে কে আছে? ডিপ স্টেট মানে বেস্ট ফুয়াদও বারবার ডিপ স্টেটের কথা বলেন, মানে কে বা কারা এই ডিপ স্টেটে? এই ডিপ স্টেট আপনি জানেন একটা শক্তিশালী আমাদের মানে পার্শ্ববর্তী আমাদের দেশ বলতে পারেন আপনি, বা আরো কিছু দেশ রয়েছে, তাদের যে গোয়েন্দা সংস্থা রয়েছেন, তাদের যে ক্রিয়া বা কার্যকলাপ যে চলছে বাংলাদেশকে ঘিরে, সেটাকে আপনি বলতে পারেন যে ডিপ স্টেটের একটা খেলা। কারণ বাংলাদেশটাকে নিয়ে এখন অনেক দেশই খেলা করছে, এবং আপনি নিজে হয়তো জানেন যে বাংলাদেশে এখন এই মুহূর্তে যে পরিমাণে রয়ের সদস্য বলেন বা সিআইএর সদস্য বলেন, তাদের যে আনাগোনা বলেন, বা আপনি যে পিটার হাসকে নিয়ে যে আমরা বলি যে যেই ব্যক্তির রাষ্ট্রদূত থাকার মেয়াদ শেষ হয়ে গেছে, তার এখন চলে যাওয়ার কথা তার দেশে, কিন্তু সে দেখাচ্ছে যে আমি একটা ওই জ্বালানি কোম্পানির একটা কর্মকর্তা হিসেবে বাংলাদেশে থেকে যাই। এই থেকে যাওয়াটা কি কোনো ভালো লক্ষণ? মোটেও ভালো লক্ষণ না। সে গুপ্তচর হিসেবে এই দেশে আসে। তো এখন এই পিটার হাস বলেন, বা এই পিটার হাসের মতো সমগোত্রীয় লোকজন বলেন, বা ওই রয়্যাল লোকজন বলেন, এরা তো বাংলাদেশটাকে নিয়ে তো তাদের একটা খেলা, তো এটা অনেক আগে থেকেই খেলে আসছে।
আগে যেমন আমরা একটা নাম শুনতাম রাজেশ কুমার অগ্নিহোত্রী, তো এখন এরকম রাজেশ কুমার অগ্নিহোত্রীর নাম আমরা শুনছি না, কিন্তু রাজেশ কুমার অগ্নিহোত্রী টাইপের লোকজন কিন্তু এখনো বাংলাদেশে রয়েছেন এবং তারা বাংলাদেশটাকে নিয়ে নানা ধরনের ক্রিয়াকলাপ কিন্তু করতে চান। এবং ওই ক্রিয়াকলাপের অংশ হিসেবে আপনি দেখবেন যে নরেন্দ্র মোদী তিনি আবার তার টুইটারে পোস্ট করেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় মানে তিনি মর্মাহত বা তার দ্রুত সুস্থতার কামনা করছেন। তো এগুলো সবই ইঙ্গিত করে যে উদ্বেগ প্রকাশ করেছেন, তিনিও তার সুস্থতা কামনা করেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন। জি, তো এগুলো সবই আসলে ওই রাজনীতিরই মানে একটা খেলার মানে ফল, যে এখানে এই পার্শ্ববর্তী দেশ বলেন বা বড় বৃহৎ শক্তিধর দেশ বলেন, তারা আসলে একটা অ্যাসুরেন্স চায়, তারা দেখতে চায় যে আমরা এমন লিডারশিপ আসুক যেটা তারা ক্ষতিগ্রস্ত হবে না। এখন এখানে আমি মনে করি না যে তারেক রহমান কখনই তাদের সাথে ওই ধরনের একটা ওই আপোষ করে বাংলাদেশে তাকে আসতে হবে, যে আমি আপোষ করে আসবো, তাহলে আসলে পরেই কিন্তু আপনি দেখবেন যে জনগণের একটা অসন্তোষ তার প্রতি তৈরি হবে। যদি তিনি এমন কোনো কমিটমেন্ট তাদের কাছে করে আসেন যে পরবর্তী জনগণের কিন্তু অসন্তোষ হবে যে তাহলে আপনি আমার দেশ বিক্রি করেই কি আসছেন, ওই সন্দেহ কিন্তু মানুষের মধ্যে থেকে যাবে। তো আমি মনে করি তারেক রহমান এমন কোনো কিছু চুক্তি করে তাদের সাথে আসতে পারবে, তাকে ওই আমাদের মাথা বা শির দ্বারা সোজা করে থাকার মতো অবস্থান নিয়েই কিন্তু এই দেশের লিডারশিপ তিনি যদি আগামী দিনে বলা হয় তিনি দেশ ছেড়েছিলেন মুচলেকা দিয়ে, আসার সময় আর কোনো মুচলেকার উপরে তিনি মানে আসার আগে তার কোনো চুক্তি, তার কোনো মুচলেকা নাই। আমি মনে করি যদি কোনো মুচলেখা তাকে দিতে হয় বা তিনি যদি মনে করেন যে তিনি মুচলেখা দিয়ে আগামীতে তাকে ক্ষমতায় আসতে হবে, সেটা বিএনপির জন্য বা তার জন্য বা এই দেশের রাজনীতির জন্য কোনো ভালো কিছু বয়ে আনবেন। আর আমি মনে করি না যে তিনি জিয়াউর রহমানের সন্তান, তাকে ওইভাবে মুচলেখা দিয়ে কিছু করতে হবে। কারণ আমি যেটা একটু আগে আপনাকে বললাম যে তিনি যে 25 তারিখে আসছেন, তিনি ঝুঁকি আছে এটা জেনেও তিনি আসছেন। অর্থাৎ এটা ভাবার কোনো কারণ নেই যে 25শে ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে আসছেন মানে বাংলাদেশে একটা ফেভারেবল অবস্থা তৈরি হয়েছে, তিনি আসছেন। তিনি বুঝতে পারছেন যে রাজনীতি ক্রমশই তার থেকে বিএনপির থেকে অনেক দূরে চলে যাচ্ছে। এখানে ছোটন গ্যাং, জামায়াতে ইসলাম বা এই যারা অন্যান্য রাজনৈতিক দল বা শক্তিগুলো বা অতি ডানপন্থার যে লোকগুলো রয়েছেন, তারা স্বপ্ন দেখছে, তারা খোয়াব দেখছে যে আমাদের একটা মধ্যমপন্থার রাজনীতির কবর রচনা করতে হবে। তারা কেমন বুঝতে পারছেন যে তিনি যদি আরো বেশি দেরি করেন তাহলে আসলেই কিন্তু কবর রচনা হয়ে যেতে পারে। তো সেজন্যই আমি মনে করি যে তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাংলাদেশে আসছেন এবং আমি মনে করি যে তিনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। আপনি মানে ছোটন গ্যাং এর কথা বেশ কয়েকবার উচ্চারিত হলো, ছোটন গ্যাং কেন নাম? এটাকে তো এই ছোটন গ্যাং বলা হচ্ছে যে এই ছোটন চক্রের সাথে যারা রয়েছেন তাদেরকে নিয়েই তো আমরা ছোটন গ্যাং শব্দটা ব্যবহার করে থাকি। যে ছোটন গ্যাং এর সদস্য হচ্ছেন যে মুস্তাইন জহির বলেন বা এই যে নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে আছেন খলিল, আচ্ছা, তারপরে এই যে প্যারিস থেকে যে একজন রয়েছেন, এই পুরো চক্রটাকে আমরা একত্রে বলার জন্য বলি ছোটন গ্যাং। আচ্ছা, নিরাপত্তা উপদেষ্টা, এবং এটার মধ্যে আবার আপনার ওই এবি পার্টির ফুয়াদও রয়েছে, এবি পার্টি রয়েছে সামগ্রিকভাবে এবি পার্টি। আচ্ছা, এবি পার্টি এবং ওই জামাতের দেশ পত্রিকা সম্পাদক রয়েছেন। পিনাকি ভট্টাচার্যের কথা বলছেন, প্যারিস থেকে যাকে বলছেন, প্যারিস এবং জামাতের দেশের সম্পাদক রয়েছেন। ও আচ্ছা, আমার দেশের সম্পাদক। আচ্ছা, এই হচ্ছে ছোটন গ্যাং এর সদস্য বলে আপনি বলছেন। যাই হোক, এবারে আসি একদম শেষের দিকে। আপনি বলছিলেন বিজয়ের মাসে যেই ইব্রাহিম হুজুরের সেই কথা, তার একটা নিন্দা প্রতিবাদ আপনি করছিলেন। মানে আমরা দেখছিলাম কদিন আগে যমুনা টিভির টক শো, সেখানে রোকসানা আঞ্জুমান নিকোল যিনি সেখানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন, তিনি একটা প্রতিবাদ করেছিলেন। তিনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলছেন ব্যারিস্টার শাহরিয়ার জামাতের একজন নেতা, এর জন্য তিনি সেখানে প্রতিবাদ করছেন, যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু তাকে বলা হয়েছে। আপনিও আপনার ফেসবুকে বলছিলেন যে সেটি আপনিও একরকম সমালোচনায় করেছেন, কিন্তু সেখানে আমি আপনাকেও দেখলাম যে আপনিও তার কার সাথে বিবাহ বহির্ভূত বা পরকীয়া সম্পর্ক, যমুনা টিভির ঊর্ধ্বতন কর্মকর্তা, মানে এটি আসলে চরিত্র হনন না? আপনি যে চরিত্র হননের রাজনীতির কথা বা সংস্কৃতির বিরোধিতা করছিলেন, এটি কি চরিত্র হনন না? আমি তো ওইভাবে চরিত্র হনন বলতে কি, এটা যেটা আমার সেন্টিমেন্টে আঘাত করেছে কোন বিষয়টা, যে এই নিকোলদেরকে কিন্তু আমরা আওয়ামী লীগের দুঃশাসনের সময় সেভাবে কিন্তু এভাবে প্রতিবাদ করতে দেখিনি। তখন যখন বিএনপি চেয়ারপারসনকে নিয়ে যখন মানে বাজে মন্তব্য করা হতো বা তখন যখন আমাদের মানে গণতন্ত্রকে কবর দিয়ে দেওয়া হতো, তখন তাকে এভাবে ভোকাল থাকতে দেখা যায়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তার ওই মুজিব প্রেমটা তার মাঝে খুব জেগে উঠেছে এবং তিনি বলছেন আপনি আমার অনুষ্ঠানে সেভাবে বলতে পারবেন না। কিন্তু মূল বিষয় হচ্ছে এখানে তার নামে তো অনুষ্ঠান নয়। আপনি যদি সিএনএন বা অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম দেখেন, সেখানে কিন্তু নিজস্ব উপস্থাপকের নামে অনুষ্ঠান হয়। এখানে কিন্তু বলা হচ্ছে না দ্য ফারজানা নিকোল শো, এটা একটা অনুষ্ঠান যেটা যে কেউই উপস্থাপনা করতে পারে, যমুনা টিভির অনুষ্ঠান। তিনি বলছেন আপনি আমার শোতে সেভাবে বলবেন না। অর্থাৎ তার যে অ্যাটিচিউডটা বা বডি ল্যাঙ্গুয়েজটা বা তিনি যেভাবে কমান্ড নিয়ে বলেছেন অতিথির সাথে, ওটাকে আমি মনে করি যে ঠিক হয়নি। এবং ওটার মধ্যে দিয়ে তার ওই ফ্যাসিবাদের প্রতি তার যে একটা সমর্থন বা আপনি সমালোচনা করতেই পারেন, তার স্টাইলের সমালোচনা করতে পারেন, কিন্তু ওই যে তার ব্যক্তিগত যে জায়গাটি, যেটা নিয়ে আসলে অনেক কথা হচ্ছে
সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা কি আসলে একটা উচিত কাজ? মানে আপনি নিজেও যেহেতু করেছেন বলে আপনার কাছে জিজ্ঞাসা করছি, এটা কি চরিত্র হনন না যে তার সাথে কার পরকীয়ার সম্পর্ক, কে কাকে কবে থাপ্পড় দিয়েছেন, মানে তার সাথে কি তার যেই সঞ্চালকের দায়িত্বে জায়গায় যেটি কথা আপনি এখন বলছেন যেটি আপনি পছন্দ করছেন না, তার সাথে সেটার সম্পর্ক কি? না, এখন ওই যে যেই চরিত্র হননের কথা আপনি বলছেন, যে চরিত্র হনন যেভাবে করছে কিছু ব্যক্তি, সেটাকে আমি সবসময় কিন্তু আমি সেটা নিন্দা করি। যে স্টাইলে যেভাবে কিছু হলে একজন নারীকে চরিত্র হনন করে দেওয়া, বা তার ওই ভিডিও ছেড়ে দেওয়া, বা ওইটা করে দেওয়া, বা অশ্লীল ভাষায় মানে একটা নারীকে যে মানে বাক্য মানে বিদ্ধ করা, ওগুলোকে, ওই কালচারটাকে আমি কখনোই সমর্থন করি না, বা যারা এগুলো করে আমি ওইটার সাথে আমি একমত নয়। আর নিকোলের ক্ষেত্রে যেটা হয়েছে কি, আসলে সেটা আমি ওই মাঝে মাঝে আপনি জানেন যে আমি তো ওই সাংবাদিক হিসেবে পোস্ট করি সেটা তা না, আমি কিন্তু একটা অ্যাক্টিভিস্ট, বা আমার ব্যক্তিগত অনুভূতিগুলো আমার ফেসবুকে অনেক সময় শেয়ার করি। অনেক সময় ওগুলো সাংবাদিকতার আপনি নীতি নৈতিকতার মধ্যে ফেলতে পারবেন না, কারণ ওটা একান্তই আমার ব্যক্তিগত কিছু অনুভূতি আমি প্রকাশ করি। তো আপনি যদি বলেন যে হ্যাঁ ওই পার্টিকুলার যে স্ট্যাটাসটা আমি দিয়েছি ওটা সাংবাদিকতার সাথে যদি আপনি মেলান, তাহলে হ্যাঁ অবশ্যই ওটা কোনো সাংবাদিকতার এথিক্সের মধ্যে পড়বে না, হিসেবে ভাষার মধ্যে চরিত্র পড়বে হনন না। করা যায়। এবং ওটা আমি কোনো ভালো কাজ করিনি। আই ডোন্ট ফিল প্রাউড অ্যাবাউট দ্যাট। জি, অনেক ধন্যবাদ। মানে আপনি যে বোধ করছেন যেটি আসলে ভালো না, মানে নারীদের বিষয়ে কথা, এরকম কথা যদি সত্যও হয়ে থাকে সেটি আসলে বলাটা খুব সমীচীন কিনা পাবলিক ফোরামে, এটা আমার একটা না, মোটেই সমীচীন নয়। এবং বলেছি তো যে মাঝে মাঝে আমাদের ওই ইমোশন বা আবেগ চলে আসে সামনে বেশি, এবং সেক্ষেত্রে আমরা অনেক সময় আমাদের ওই বিবেকটা কাজ করে না। তো অবশ্যই আই ডোন্ট ফিল প্রাউড অ্যাবাউট দ্যাট স্ট্যাটাস, বা তার যে চরিত্রের বিষয় নিয়ে আমি যেটা বলেছি সেটা নিয়ে আমি কখনোই ওই অংশটুকুর জন্য আমি প্রাউড ফিল করি না। ওটা না বলতে পারলেই ভালো হতো। জি, অনেক ধন্যবাদ নাজবুল সাকিব, আপনার কাছ থেকে অনেক কিছু জানা গেল, অনেক অনুসন্ধানী বিষয় আপনার কাছ থেকে শুনলাম। দেখা যাক সামনে আসলে এটা নিয়ে অনেক কিছু শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়েছে। বিশেষ করে আমি বলছি মানে ওসমান হাদির গুলি কারা করলো, কাদের সাথে সম্পৃক্ত, তার সুতা কে নাড়াচ্ছেন, ইত্যাদি অনেক বিষয় নিশ্চয়ই সামনে আসবে। না আসলেও আপনাদের অনুসন্ধান নিশ্চয়ই জারি থাকবে, কথা হবে সামনে আপনার সাথে আবার। অনেক ধন্যবাদ নাজবুল সাকিব যুক্ত হবার জন্য। জি, আপনাকে ধন্যবাদ।